নমস্কার বন্ধুরা, জানিয়ে দেবো আজকের সর্বশেষ আপডেটগুলি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম, জানালো রিজভী। বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া। পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচনকে গ্রহণ করবে না, জানালো গোলাম পারোয়ার। নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে, জানালো রুমিন ফারহানা। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়ব, জানালো নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম, জানালো রিজভী। শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল আয়োজিত 2024-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতিস্মারণে মোমবাতি প্রজ্বলন ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এটি শুধু একটি প্রজ্বলন নয়, আজকের মোমবাতি প্রজ্বলন আগামী দিনে গণতন্ত্রের পথযাত্রায় এগিয়ে যাওয়া। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের মিনার, অধিকার প্রতিষ্ঠার মিনার। তিনি বলেন, আমরা যখন আগে নৌকায় করে অনেক দূরে যেতাম, মাঝি বলতো চুপ থাকুন, ওই গ্রাম ডাকাতদের গ্রাম। হাসিনার আমলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম। অনেক আতঙ্ক নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পার হতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই 52-69-এর বিশ্ববিদ্যালয় দেখছি, যেখানে বইছে শান্তির সুবাতাস। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা বলেছিলেন, বাধা দিলে সব বন্ধ হয়ে যাবে, আমরা সবকিছু দিয়ে ছাত্রদের স্তব্ধ করে দেব। এত কিছু থাকার পরেও গণতন্ত্রের জন্য ছাত্রদের যে সংগ্রাম, তাকে শেখ হাসিনা ঠেকাতে পারেনি। আজকের আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের 36 দিনের কর্মসূচির শুভ উদ্বোধন হলো। তিনি আরও বলেন, শেখ হাসিনার পটুয়া বাহিনীর কাছে ছাত্রদলের কত নেতাকর্মী গুম খুন হয়েছেন, তারা 90-80-র দশকে যে ভূমিকা পালন করেছে, সেভাবে তারা 24-এর গণঅভ্যুত্থানেও ভূমিকা রেখেছে। এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরও বাধা আসবে, সেই বাধা অতিক্রম করতে আমরা গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, জুলাই মাসের শুরুতে ছাত্রদল যে আয়োজন করেছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই। জুলাই আন্দোলন একদিনে হয় নাই, হাজার হাজার মানুষ এখানে জীবন দিয়েছে। 69-এর গণঅভ্যুত্থান আশাদের রক্তের মাধ্যমে হয়েছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সেদিন খালেদা জিয়ার নেতৃত্বে সফল হয়েছিল। আজকে আমরা খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। শহীদ ওয়াসিম সাইয়দের রক্ত কখনো বৃথা যাবে না। তিনি বলেন, বিএনপির আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং তারেক রহমান দেশ পরিচালনা করবে। ইনশাআল্লাহ তারেক রহমান কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবে। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই আন্দোলন শুরু করেছিল সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু আন্দোলন শুরু হওয়ার পর আন্দোলনের সম্মুখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্রদল। রাজপথে একক ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি হামলা ও মামলায় শিকার হয়েছে। একক ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে। আমরা তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাব না। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, 15 বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিবাদী তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ জাতীয়তাবাদী বিভিন্ন দল অংশ নিয়েছিল। ফ্যাসিবাদের আমলে তরুণদের মতামত দেওয়ার অধিকার রাখা হয়নি, অথচ এই তরুণরাই 24-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছে। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার 4 মহানগরের বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মঙ্গলবার বিকেল 3টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে। দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলীয় সূত্রে জানা গেছে, যারা অতীত রাজনৈতিক আন্দোলনে প্রিয়জন হারিয়েছেন, সমাবেশে বক্তব্য রাখবেন সেই সব শহীদ পরিবারের সদস্যরা, সেই সঙ্গে অংশ নেবেন বিএনপির জাতীয় পর্যায়ের নেতারা। পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচনকে গ্রহণ করবে না, জানালো গোলাম পারোয়ার। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনকে গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পারোয়ার। তিনি বলেছেন, নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে। জুলাই সনদ জুলাই মাসেই ঘোষণা করতে হবে। জুলাই সনদ ঘোষণা করতে হবে। সোমবার খুলনা 5 আসনের নির্বাচনী এলাকায় দিনব্যাপী মত বিনিময় সভা ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে মিয়া গোলাম পারওয়ার বলেন, প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং জুলাই সনদ জুলাই মাসেই ঘোষণা করতে হবে। সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেব না। খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারের ভেতরে কোনো ফ্যাসিবাদী থাকতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শুধু নির্বাচন নয়, বিপ্লব পরিবর্তী জন আকাঙ্ক্ষার প্রতিফলনের মহাসুযোগ। ফ্যাসিস্টদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর ইতিমধ্যেই দেশ নির্বাচনী ট্রেনে যাচ্ছে। প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপর হামলা, পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করা যাবে না। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি মাঠ পর্যায়ের প্রশাসন দুর্বল থাকলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এ বিষয়ে সরকারকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। সরকারকে মনে রাখতে হবে যে যেমন তেমনভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, সমস্যার সমাধান হবে না। এজন্য দরকার নির্বাচনকে গ্রহণযোগ্য করার। এই ক্ষেত্রে জামায়াতে ইসলামীর সহযোগিতা চাইলে করা হবে। নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে, জানালো রুমিন ফারহানা। নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার একটি বেসরকারি টেলিভিশন টক শোতে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হতো, কথার কথা নৌকা মার্কায় যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারতো, তাহলে আমরা প্রথম প্রশ্ন বা আমার যেটা অ্যানালাইসিস, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিত না। আওয়ামী লীগ নিজেই এই নির্বাচনে অংশ নিত না, কারণ এই দলটি জানে যে তারা কি বিভৎস অন্যায় বাংলাদেশে করেছে। নট অনলি এই 1.5 মাস, তিনি বলেন এর আগে 15 বছর তারা কি করেছে তারা জানে। এখন পর্যন্ত দলটি সরিও বলে নাই, এখন পর্যন্ত দলটির কোনো অনুশোচনাও দেখায় নাই, নাইদার সরি নট রিমোর্স। সো এই দলটির মধ্যে কোনো রকম কোনো চৈতন্যও নেই, কিন্তু তারা ডেফিনেটলি জানে যেটা তারা করেছে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না। এবং এই নির্বাচনটিকে এক রকমের একতরফা নির্বাচন তকমা দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়া। কারণ এমনিও সে জিতবে না, এমনিও সে মাঠে গেলে মানুষ তাকে ভোট দেবে না। সো তার চেয়ে ভালো সে নির্বাচনে না গিয়ে সরকার তো ফেভারই করলো। একদম তাই, একদমই এক্স্যাক্টলি। নাজমুল ভাই যেদিন নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলেছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করলো। ঠিক যেমন 32 নম্বরের বাড়ি ভেঙে সরকার আওয়ামী লীগকে অনেকখানি মাইনাস দিয়েছে। কেবল আপনার দেশের মাটি ভাবলে তো হবে না, দেশের মাটিতে তো মাইনাস পেয়েছে, সেই সঙ্গে আন্তর্জাতিক মহলেও সরকারি আওয়ামী লীগকে বিরাট একটা মাইনাস দিয়েছে। সো এই সিদ্ধান্তগুলো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যা হওয়ার কথা তাই হয়েছে। যদি তারা মনে করতো যে তারা স্বতন্ত্র প্রার্থী দেবে আওয়ামী লীগ, এখন সেই সুযোগ কিন্তু আছে। আওয়ামী লীগ চাইলে স্বতন্ত্র দিতে পারে, অন্য দলে ঢুকেও প্রার্থী হতে পারে। অন্য দল বাদই দিলাম, স্বতন্ত্র এলাকায় প্রত্যেকেই জানে কে কোন দল করে, কে কোন মার্কার পক্ষে আছে। সো আপনি কি মনে করেন স্বতন্ত্র নির্বাচন করার মতনও তারা সেই সাহসিকতা দেখাতো? মানুষ চিনে, ব্যক্তিগুলোকে তো মানুষ চিনে। ওই পথে কি আওয়ামী লীগ এমনিও যেত না? এখন যেটা হলো, আওয়ামী লীগকে আরো অনেকখানি মাইনাস দেওয়া হলো। আওয়ামী লীগকে এই কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে, তার দুই দিকেই রক্ষা করা হলো। যারা নিষিদ্ধ চায়, মব তৈরি করে, তারাও খুশি, আবার আওয়ামীও খুশি। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়বো, জানালো নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলন শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এই আন্দোলন ছিল পুরাতন সংবিধান বাতিল করে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। মঙ্গলবার বেলা 11টায় রংপুরে পীরগঞ্জ উপজেলার বানপুর গ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেরবি শিক্ষার্থী শহীদ আবু সৈয়দের কবর জিয়ারত করে গণমাধ্যমকারীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করছে না, আমরা এই দাবি বাস্তবায়নে সারা দেশের মানুষের কাছে যাব। অনেকে ভেবেছে জুলাই আন্দোলন শেষ হয়ে গেছে, মানুষ ঘরে ফিরে গেছে, তারা বেকার স্বর্গে বাস করছে। জুলাই আন্দোলন জনগণ শুধু সরকার পরিবর্তনের জন্য করে নাই, নতুন বন্দোবস্ত সরকার এর বিচার করার জন্য করেছে। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়বো। নাহিদ ইসলাম বলেন, 1 বছর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন শুরু করেছিলাম। এই আন্দোলন গণবিস্ফোরণ ঘটিয়েছিল। 16ই জুলাই আবু সৈয়দের বুক পেতে হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে মৃত্যুকে বরণ করা যুগ যুগ ধরে আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে। সেই আন্দোলনের ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়ে, এতে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। তিনি আরো বলেন যে দেশ গড়তেই জুলাই পদযাত্রা আমরা শহীদ আবু সৈয়দের কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু করলাম। সারা দেশে নতুন বন্দোবস্তের দাবি নিয়ে জনগণের কাছে আমরা যাব, দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব। এর আগে বেলা 10:30টায় এনসিপির নেতৃবৃন্দ শহীদ আবু সৈয়দের বাসায় আসলে তার বৃদ্ধ বাবা মকবুল হোসেন সহ পরিবারের সদস্যরা তাদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা প্রমুখ। প্রথমে তারা আবু সৈয়দের কবর জিয়ারত ও মোনাজাত করেন। এরপর তারা আবু সৈয়দের বাড়িতে যান, সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলেন ও খোঁজ খবর নেন। এরপরেই এনসিপির নেতৃবৃন্দ গাইবান্ধার উদ্দেশ্যে রংপুর ত্যাগ করেন।